নির্বাহী বিভাগকে দুর্বল করতে চাচ্ছে ঐক্যমত্য কমিশন, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ, জানিয়েছেন আমির খসরু। অবৈধ নির্বাচন ও কারচুপির মামলায় সাবেক সিইসি হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক গ্রেপ্তার হননি, দাবি আইন উপদেষ্টার। মব ভায়োলেন্সকে প্রেসার গ্রুপের কাজ বললেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মিলেছে 30 জনের সম্পৃক্ততা, প্রতিবেদন প্রসিকিউশনের হাতে দাখিল রোববার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংস্কার নিয়ে যত আলাপ আলোচনা চলছে তার চেয়ে বেশি চলছে খানাপিনা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে ইউরোপীয় ইউনিয়ন। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক শেষে কথা জানান তিনি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর। তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে নিশ্চিতভাবে সবাই, এগুলো তো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রিত ও দুর্বল করতে চাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তিনি বলেন, শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করলেই কিন্তু রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো মজবুত হবে না। এর জন্য প্রয়োজন ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা। নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে, সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, সরকার পরিচালনা করা যাবে না। আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি, তাহলেই প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে। আমরা সেই সংস্কার চাই, যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। 30 জুলাই রাত 12:01 কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন। 1 জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে আলোচনা সভা। 3 জুলাই রক্তদান কর্মসূচি। 5 জুলাই ফুটবল টুর্নামেন্ট। 9 জুলাই সেমিনার এবং 6 আগস্ট গণ অভ্যুত্থানের বিজয় মিছিল সহ 1 মাসেরও বেশি দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব তথ্য জানান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অভিযোগ, প্রহসন ও ডামি নির্বাচনের মধ্য দিয়ে হাবিবুল আউয়াল জনগণের ভোটের অধিকার হরণ করেছেন। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। রাষ্ট্রদ্রোহ এবং প্রহসনের নির্বাচনের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় বৃহস্পতিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার সাবেক সিইসির 10 দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে বিচারক তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় বক্তব্যের পরে তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। এই প্রহসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে এবং এই প্রহসন নির্বাচন করে সে এই নির্বাচনে টাকা আত্মসাৎ করেছে এবং সে ক্ষমতার অপব্যবহার করেছে এবং সে জনগণের সঙ্গে প্রতারণা করেছে
এবং সে রাষ্ট্রদ্রোহীমূলক সংবিধান লঙ্ঘন করে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং সে সরকারের সঙ্গে আতাত করে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সে অপরাধমূলক ষড়যন্ত্র করেছে। রাষ্ট্রপক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি। তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে বিগত সময়ে ডামি ও প্রহসনের নির্বাচন হয়েছে, যা রাষ্ট্রদ্রোহের শামিল। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনি আজকে তার বক্তব্যে সকল কিছুতে উনি অন্যের উপরে দোষ চাপাবার চেষ্টা করেছেন এবং নিজের ঘাড়ে কোনো দোষ নেওয়ার চেষ্টা করেন নাই এবং উনি নিজের কর্মকাণ্ডকে ওনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন তাহলে, এবং সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। একই মামলায় সাবেক সিইসি নুরুল হুদাকে গত 23 জুন 4 দিনের রিমান্ডের অনুমতি দেয় আদালত। আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে এই মামলা করেন বিএনপি নেতা সালাউদ্দিন খান। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে 144টি আবেদন জমা পড়েছে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ। আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আখতার আহমেদ বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। উপদেষ্টাদের বিরুদ্ধে প্রতিদিন নির্মম মিথ্যাচার হলেও সরকার কোনো মামলা করছে না জানিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বেশিরভাগ গণমাধ্যমের কোনো কোড অফ কন্ডাক্ট নেই। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলায় সরকার জড়িত নয়, কোনো রাজনৈতিক দল জড়িত কিনা তা খুঁজে দেখার আহ্বান জানান তিনি। জানান, গণঅভ্যুত্থানের পর সৃষ্ট মবকে তিনি প্রেশার গ্রুপ হিসেবে দেখেন। আর সরকার দায় এড়াতে এইসব বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে রাজধানীর সিরিডাপ মিলনায়তনে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস। এতে অংশ নিয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়নি, অপরাধে উস্কানি দেওয়ার জন্য মামলা হয়েছে। গণমাধ্যমে না হোক, সোশ্যাল মিডিয়াতে আমাদের সম্পর্কে কত আজে বাজে, ভিত্তিহীন, অকল্পনীয় মিথ্যাচার করা হয়। আমরা কেউ কিন্তু একটা মামলাও করি নাই। সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করা হলো কেন? মামলার ব্যাপারে আপনাদের বারবার বলি, মামলার ব্যাপারে আমাদের কিছু করার নাই। বাংলাদেশের মানুষ যদি ইনসেনসিটিভ হয়ে যায়, এক শ্রেণীর মানুষ যদি মামলা করার মধ্যে ব্যবসা করার প্রবণতা খুঁজে পায়, এক শ্রেণীর আইনজীবী, এক শ্রেণীর রাজনীতিবিদ যদি এর সাথে সামিল হয়, বাংলাদেশে কোনো পৃথিবীতে কোনো আইন নাই যে আপনি যা বলবেন আপনি মামলা করতে পারবেন না। সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে। সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার পার্সপেক্টিভ দেখলে খুব অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক মদদে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন যে আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, আমি বলছি এটাকে প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলুরের কারণে। 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না। তো এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেশার গ্রুপগুলো তৈরি হচ্ছে। দায়িত্ব এড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে এমন বক্তব্য দেয়া হচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম ব্যক্তিরা। সরকারের যারা দায়িত্বশীল পদে থাকেন, তারা যখন তাদের প্রশ্ন করা হয় তারা এমনভাবে এর উত্তর দেন, প্রথমত দায়িত্ব এড়ানোর উত্তর, দ্বিতীয় হচ্ছে পাল্টা আক্রমণের একটা প্রবণতা থাকে, যে অন্যের কি দোষ ছিল। আমার মনে হয় যে এটি বোধহয় ক্ষমতা চর্চার একটা প্রবণতা। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করার জন্য, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে যে এটাকে কার্যকর করে আমাদের ভোটাধিকার ইত্যাদি প্রতিষ্ঠিত করার জন্য, নিশ্চিত করার জন্য গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের তাগিদ দিয়ে বক্তারা গত 10 মাসে মিডিয়ায় কি পরিবর্তন হয়েছে তার তুলনামূলক আলোচনার আহ্বান জানান। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। জুলাই গণহত্যার প্রতীক রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আগামী রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ আলোচিত এই মামলার অভিযোগপত্র আনুষ্ঠানিকভাবে দায়ের করা হবে। বৃহস্পতিবার প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান, মামলার তদন্তে 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও চূড়ান্ত অভিযোগপত্রে কতজনকে দায়ী করা হবে সে বিষয়ে তারা এখনও সিদ্ধান্ত নেননি। 13 জানুয়ারি এই মামলায় শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে অভিযোগ ট্রাইব্যুনালে দায়ের করে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী। মামলায় 4 আসামি কারাগারে রয়েছে। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। তদন্ত প্রতিবেদনে 30 জন দেওয়া হয়েছে। আমরা পর্যালোচনা করে দেখব যে তাদের বক্তব্যের সাথে কেউ যোগ হবে বা বিয়োগ হবে, সংযোজন বা বিয়োজন হলে এটা হবে। সমাধান ছাড়াই শেষ হলো অর্থ উপদেষ্টার সাথে এনবিআর চেয়ারম্যান এবং মেম্বারদের বৈঠক। তবে আগামী সপ্তাহে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর জটিলতা নিরসন হবে বলে আশাবাদ অর্থ উপদেষ্টার। বৃহস্পতিবার সচিবালয়ে এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে তিনি জানান, দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া কোনো আলোচনায় নারাজ এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে 28 জুন থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন কর অঞ্চল থেকে এনবিআর এর প্রধান কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। বিকাল 5:30 পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি। এর আগে সংবাদ সম্মেলনে জানানো হয়, 27 জনের মধ্যে চেয়ারম্যান পদত্যাগ না করলে 28 জুন থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। সংকট সমাধানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপও চান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সদস্যরা। আমাদেরকে কোনো আলোচনায় না ডেকে বারবার বলা হচ্ছে, আমাদেরকে আলোচনায় ডাকা হচ্ছে, আমরা আলোচনায় যাচ্ছি না। এনবিআর এর চেয়ারম্যানের এই মুহূর্তে অপসারণ ছাড়া কোনো ধরনের আলোচনার পথ খোলা আছে বলে আমরা মনে করছি না। আমরা খুবই আশাবাদী যে একটা সুন্দর সলিউশন হবে এবং স্যার সেই দিকেই ইঙ্গিত দিয়েছেন। আমাদের সেই লক্ষ্যে কাজ চলছে, আলোচনা চলছে এবং আরও আলোচনা হবে। আশা করি আমরা আপনাদেরকে একটা সুখবর আমরা দিতে পারবো। আমি আশা করি দেশের সাথে, দশের স্বার্থে, এটা আমাদের কারো ব্যক্তিগত ব্যাপার, আমাদের সবার জন্য দেশের অর্থনীতি। আর এখানে ব্যবসায়ীরা তো অনুরোধ করছে, তার ওইগুলি নিয়ে আলাপ হয় না। আমি বলছি আগে ওরাও রাজি হয়েছে, ওদের যেগুলি সমস্যাগুলো আছে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন আমরা সমাধান পুরোটাই করব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া দীর্ঘ 43 দিন পর বৃহস্পতিবার প্রধান কার্যালয় নগর ভবনে যান। এর আগে রোববার নগর ভবনের স্বাভাবিক সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে সহায়তার ঘোষণা দেন ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান। শাহজাহান মিয়া নগর ভবনে সাংবাদিকদের বলেন, আর পেছনের দিকে তিনি তাকাতে চান না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইদ্রিস আলমের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন পর অফিস শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বৃহস্পতিবার বেলা 1:45টার দিকে কার্যালয়ে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের জানান, 38 দিন বন্ধ ছিল, এটা আসলে আমি যেটা বলতেছি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না, আমরা সামনে এগিয়ে যাব। সবাই কাজে আছে। আমি বলি কাজ ছিল আমাদের, কখনো কাজ বন্ধ ছিল না, হয়তো কোনোটা সীমিত আকারে ছিল, কিন্তু কখনোই কাজ বন্ধ হয়নি। তবে আজকের থেকে যেহেতু সব আমাদের দপ্তর খোলা, সবাই প্রাণ খুলে আজকের থেকে কাজ শুরু করেছে। এর আগে গত রবিবার ঢাকাবাসীর আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান নাগরিক সেবা চালু রাখতে কর্মকর্তা কর্মচারীদের কাজে ফেরার আহ্বান জানান। পরদিন সোমবার থেকে সব বিভাগের কর্মকর্তা কর্মচারী নগর ভবনে আসেন। আঞ্চলিক কার্যালয় থেকে শুরু করে নগর ভবনেও সেবা কার্যক্রমে গতি ফেরে, এমনটাই জানালেন নগর ভবনের কর্মচারীরা। কার্যক্রম গত সোমবার থেকে আমাদের ফুল কার্যক্রম চলতেছে। নাগরিক সেবা যেগুলো আছে, ওয়ারিশন, তারপরে নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন, হোল্ডিং ট্যাক্সের কাগজ, লাইসেন্স, ট্রেড লাইসেন্স,
সবই সুন্দরভাবে চলতেছে, এখন কোনো সমস্যা নেই। ইশাকরে বসলে কোনো ভুল হইতো না, উনি বসলে কোনো ভুল হইতো? প্রশাসন যা করে উনি তাই সেই কাজটি তো করতো উনি। আদালত কি ইচ্ছা করে জোর করে আনছে? উনি কি আদালতকে জোর করে আনছে? অবশ্যই সরকার দিছে, তারপর গেজেটও দিছে। এবং আজকে সকাল থেকে চুরি চাপছে, যেমন কালকে শুক্রবার এবং শনিবার আমাদের একটা প্রজ্ঞাপন জারি হয়েছে যে আমাদের অফিস খোলা থাকবে। আদালতের রায়টা যেটা হয়েছিল এটা যদি আমাদের এই যে ইশরাক সাহেব মেয়র স্যারের যে আদালতের রায়টা যেটা পাইছিল, এই উনি যদি মেয়র হইতে পারতো, শপথ নিতে পাইতো, হয়তো জনগণ আরও সেবাটা আরও বেশি পাইতো। ঘোষণা এই জন্য সব সেবাই চালু আছে, একমাত্র ইঞ্জিনিয়ার ডিভিশনের সেবা কিছু সংকলিত আছে, তাও হয়তো কালকের ভিতরে খুলে যাবে। গত 14 মে ঢাকাবাসীর ব্যানারে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলন শুরু হয়। এরপর আজই প্রথম কার্যালয়ে এলেন ডিএসসিসি প্রশাসক। এদিন সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও নগর ভবনে আসতে দেখা গেছে। শাহজাহান মিয়া নগর ভবনে এলে তাকে অভ্যর্থনা জানান ইশরাক হোসেনের পক্ষে আন্দোলনে থাকা সিটি কর্পোরেশনের কর্মচারীরাও। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ঢাকার যানজট মাথায় রেখে হাতে সময় রেখে বের হওয়ায় প্রথম দিনের পরীক্ষায় সময় মতো কেন্দ্রে আসতে পেরেছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন ও পরীক্ষা নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী, অভিভাবক সবাই। করোনার আগ্রাসন বাড়তে থাকায় ছিল স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে প্রবেশের নিয়ম। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা, যাতে ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২.৫ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রে আসা অভিভাবকরা বলছেন হাতে সময় নিয়ে বের হওয়ায় পড়তে হয়নি যানজটের ভোগান্তিতে। না, আল্লাহর মতে যানজট ছিল না, ঠিক মতোই আসতে পারছি। রাস্তায় যানজট ওরকম ছিল না, তবে যে মোড়গুলোতে বিশেষ করে আপনারা যে 14 নম্বর যে মোড়টা, ওখানে একটু যানজট ছিল আর কি। শুধু দেওয়া আছে যে ভাষানটেক গভর্নমেন্ট কলেজ, তো ভাষানটেক তো আর ছোট জায়গা না, সেই হিসেবে কলেজ আমাদের পাইতে দেরি হয়েছে। আমরা সকাল 8টা বাজে বের হয়েছি, কোনো প্রবলেম হয়নি। ওরা নিয়ম ডিসিপ্লিন ভালোই ছিল, লাইন ধরে সবাইকে ঢুকতে দিয়েছে এবং সবাইকে মাস্ক ছাড়া কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানান, প্রশ্ন ফাঁস রোধে কঠোর নজরদারি করছে সরকার, সেই সাথে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তিনি। অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছেন, লিখিত পরীক্ষা কিছুটা সহজ হলেও কঠিন ছিল এমসিকিউ প্রশ্ন, তবে সব মিলিয়ে ভালো ফলাফল প্রত্যাশা তাদের। আলহামদুলিল্লাহ, পরীক্ষা অনেক ভালো হয়েছে, প্রশ্ন অনেক খুবই সহজ হয়েছে। এমসিকিউটা একটু কঠিন ছিল, কিন্তু প্রশ্নটা সিকিউ প্রশ্ন একটু সহজ আসছে। সিকিউ ইজি ছিল, এমসিকিউ অনেক হার্ড ছিল। পরীক্ষা একদম ইজি, কোনো একদম কমন কোশ্চেন সব। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো ইজি ছিল। এইচএসসি ও সমমান পরীক্ষার লিখিত পর্ব শেষ হবে 10ই আগস্ট। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজেটে অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সরকার উল্টো পথে হাঁটছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি ও বিদ্যুৎ খাতের বাজেট বিষয়ে আলোচনা সভায় এসব দিক তুলে ধরেন গবেষণা প্রতিষ্ঠানটি। এতে ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিশ্বব্যাপী এখন নবায়নযোগ্য জ্বালানি খাতে জোর দিলেও এই বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই। নবায়নযোগ্য জ্বালানির চেয়ে সরকার বাজেটে জীবাশ্ম জ্বালানি খাতে বেশি প্রাধান্য দিচ্ছে বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হতে না পারলে দেশের আর্থিক খাত এবং রপ্তানি হোঁচট খাবে বলে উল্লেখ করেন আলোচকরা। গ্যাসকূপ খননে গুরুত্ব না দিয়ে সরকার এলএনজি আমদানির ওপর জোর দেয় জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। সরকার পরিবর্তনের পরও জ্বালানি খাত এখনও ফ্যাসিস্টরা নিয়ন্ত্রণ করছে এমন অভিযোগ বিশেষজ্ঞদের। পাহাড় আর সাগর বেষ্টিত ফ্রান্সের পর্যটন নগরী নিস। আরামদায়ক জলবায়ুর জন্য ইউরোপের পর্যটকদের কাছে এটি সবচেয়ে প্রিয় শহর। সবচেয়ে বেশি পর্যটকের আগমনও ঘটে এই শহরে। এছাড়া ফ্রান্সের ধনী ব্যক্তিদের পাশাপাশি পৃথিবীর বিখ্যাত ও নামি দামি ব্যক্তিরাও বসবাস করছেন এই নগরীতে। ফ্রান্সের নিস শহর ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন সৈয়দ আমানুল্লাহ ওয়ালস।
ভূমধ্যসাগরের কোল ঘেঁষে পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে ফ্রান্সের সবচেয়ে সুন্দর ও আরামদায়ক জলবায়ুর জন্য বিখ্যাত পর্যটন নগরী নিস। ফ্রান্সের দক্ষিণ পূর্বে ও ইতালির জেনোয়া শহরের মাঝামাঝি অবস্থিত নিস। গ্রিকরা আনুমানিক 350 খ্রিস্টাব্দে শহরটি প্রতিষ্ঠা করেন বলে জানা যায়। 3.5 লাখ জনগোষ্ঠী হলেও সারা দুনিয়ার পর্যটকদের আনাগোনা থাকে এ শহর জুড়ে। শহরের পাশেই সমুদ্রের বিশাল বিচ। সামারে সমগ্র ইউরোপের পর্যটকদের অন্যতম আকর্ষণ এই বিচ। পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন তারা। এই শহরে কখনো বরফ কিংবা অধিক গরমও পড়ে না, ফলে শীতপ্রধান ইউরোপিয়ানদের কাছে বেড়ানোর অন্যতম শহর ফ্রান্সের নিস। সমুদ্র সৈকত আর পাহাড়ের মিলন ঘটেছে একমাত্র এই শহরে। নিস বিখ্যাত মেইন কারণ হচ্ছে এখানে দুটো জিনিস আছে। আল্পস মাহিতিল নামটা এভাবেই দিয়েছে এই কারণে যে আমার একদিকে হচ্ছে আল্পস আর একদিকে হচ্ছে মাহিতিল, মানে এই সমুদ্র। এই জন্য দুটোর মিলন ঘটেছে এখানে, এই কারণে এটা খুব বিখ্যাত। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ওয়েদার। এই নিসের ওয়েদারকে ওয়ান অফ দ্য বেস্ট ওয়েদার ইন ইউরোপ বলা। এখানে না ঠান্ডা না গরম। সারি সারি পাহাড় আর সমুদ্রের বীচ ছাড়াও অসংখ্য দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে এই শহরে। সারা বছরই কোনো না কোনো সেমিনার আর সম্মেলন থাকে, ফলে পর্যটক আর বিদেশিদের আনাগোনায় প্রাণবন্ত থাকে এই শহর। We are a girlfriends team. We just arrived today and we come all from Madrid and we just came to rest and see a beautiful city, and that's it. It's our first time here. সুন্দর সমুদ্রবর্তী বিহার, ঐতিহাসিক পুরাতন শহর ও প্রাণবন্ত সাংস্কৃতিক নগরীর জন্য বিখ্যাত ফ্রান্স আর ইতালির সীমান্তবর্তী শহর নিস। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ফ্রান্স। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। নির্বাহী বিভাগকে দুর্বল করতে চাচ্ছে ঐক্যমত্য কমিশন, অভিযোগ সালাউদ্দিনের। নির্বাচিত সরকারের অপেক্ষায় ইইউ, জানিয়েছেন আমির খসরু। অবৈধ নির্বাচন ও কারচুপির মামলায় সাবেক সিএসডি হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। সাংবাদিকতার জন্য কোনো সাংবাদিক গ্রেপ্তার হননি, দাবি আইন উপদেষ্টার। মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপের কাজ বললেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যায় মিলেছে 30 জনের সম্পৃক্ততা, প্রতিবেদন প্রসিকিউশনের হাতে দাখিল রোববার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।